नमस्कार बंधुरा आज चले एसेছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আর এই লাল কার্ডটা যে কদিন আমরা শ্রীনগরে পৌঁছেছি এর আজ শেষ দিন, তার মানে বুঝতেই পারছো আজ আমরা শ্রীনগর থেকে চলে যাচ্ছি পেহেলগাঁওয়ে। আর এই কার্ডটা পেহেলগাঁও অবধি ছিল, তারপর ওখান থেকে আবার নতুন ব্যবস্থা। তোমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের প্যাকেজ ছিল, আর এই প্যাকেজে 10,000 থেকে 12,000-এর মধ্যে মাথা পিছু পড়েছিল, মানে আমাদের মাথা পিছু এই ভাড়ার মধ্যে আমাদের একদম জম্মু পর্যন্ত পৌঁছে দেওয়া। তো পেহেলগাঁও অবধি এই গাড়িটা পৌঁছাবে, তারপর ওখানে থেকে আবারও অন্য হোটেল ভাড়া, অন্য গাড়ি ভাড়া, সমস্ত কিছু এই প্যাকেজের মধ্যে, সেইগুলো আমাদের নিজেদের পয়সায়। তো চলো আজকে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলছি পেহেলগাঁওয়ের পথে। আর রাস্তার মনোরম দৃশ্যগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। রাস্তার পথের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের এই যে গাছপালাগুলো দেখছো, এইগুলো হলো সব আখরোট, কেশর, বাদাম, তারপর তোমার পেস্তা, আরও যে সমস্ত রয়েছে পাহাড়ি অঞ্চলে যেগুলো সেই সমস্ত গাছের বাগান। আর এই বাগানের মধ্য দিয়ে আমরা চলছি পেহেলগাঁওয়ের পথে। আর আস্তে আস্তে আমরা এই যে একটা দেখলে শরবত পানীয়, এখানে রয়েছে অনেক দোকান, সেখান থেকে তোমরা মানে খুব কম দামে কেশর, আখরোট, পেস্তা, বাদাম সমস্ত কিছু কিনতে পারো। আর ওরা এখানে একটা এই শরবত দেয় মিষ্টি টাইপের, তো এইটার নাম হলো কি বলো তো, এই হলো এখানকার বিখ্যাত পানীয় কাওয়া। এই কাওয়া পানিটা ওখানে তোমাদের দোকানে গেলে বিনামূল্যেই 1 গ্লাস করে দেবে খেতে, তো খেতে ভালোই লাগে। তো তারপর তোমরা সেখান থেকে দোকানে নানা রকমের প্রসাধনী দ্রব্য, কেশর, তাছাড়া কেশর, বাদাম, আখরোট বস্তাবন্দি করে নিতে পারো। খুবই ভালো ভালো প্রচুর দোকান রয়েছে রাস্তায়। আর তারপর আরও কি আছে চলো সেইগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা এখন অনেকটা রাস্তা চলে এসেছি, মানে এই রাস্তা বরাবর পেহেলগাঁওয়ের রাস্তায়। আর তোমাদের বলতে ভুলে গেছি যে পেহেলগাঁও মানে শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার এই রাস্তাটার দূরত্ব হলো 86 থেকে 90 কিলোমিটারের মধ্যে। আর এটা যেতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। তবে হ্যাঁ, ঠান্ডার পোশাক অবশ্যই নিও, প্রচণ্ড ঠান্ডা হয়। আর ঝিরঝির করে যখন তখন এখানে বৃষ্টি আসে, আমরা যাওয়ার দিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর ঠান্ডাও ঠিক ততটাই ঠান্ডা ছিল। এই যে দেখো আমরা এখন গাড়িতে করে চলছি, বিশাল ঠান্ডা পড়েছিল। অবশ্যই তোমরা ওখানে ঠান্ডার পোশাক নিয়ে যেও। তবে পেহেলগাঁওয়ের দেখার জিনিসগুলো তোমরা চাইলে একদিনেই সেরে ফেলতে পারো, আর যদি তোমরা চাও তো 2 দিন লাগবে। কিন্তু ওখানে তেমন কিছু ছিল না, হয়তো মানে একদিনের দেখার মতো জিনিস ছিল, দেখার জিনিস ছিল বলতে ভালোই ছিল, কিন্তু একদিনে তুমি ঘুরে নিতে পারো। তো আমাদের পেহেলগাঁওয়ে 1 দিন সময় লেগেছিল। তো আজকে ভিডিওটা পেহেলগাঁও ঘোরা আর সেখানে বরফের মধ্যে বেড়ানো, আর পেহেলগাঁওয়ে 1 রাত্রি থাকার পর সেখান থেকে জম্মু যাওয়া, আর জম্মু থেকে বৈষ্ণোমাতা মন্দির, আর সেখান থেকে আমাদের দিল্লি প্লেনে আসা, এই সমস্তটুকুই নিয়ে আজকে ভিডিও। আর সেই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগছে সেটাও তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমরা চলো আমার সাথে রাস্তা বরাবর পেহেলগাঁও। পুরো রাস্তাটা প্রায় অনেকটাই ভিডিও করেছি, তো কিছুটা তোমাদের সাথে কথা বলতে বলতেই কেটে যাবে। তো আমরা এখন চলে এসেছি মানে একটা জায়গাতে, এই জায়গাটার নাম হলো মতন মন্দির। তো এইগুলো তোমাদের এই রাস্তার পথে টুরিস্টে দেখিয়ে দেবে গাড়ির মধ্যে, মতন মন্দির, তারপর তোমাকে আপেলের বাগান আর ওই কেনাকাটা এই সমস্ত কিছু ওরাই তোমাদের ব্যবস্থা করে দেবে, তোমাদের না বললে ওরা নিয়ে আসে। তো যাই হোক, এই মতন মন্দিরটা ছিল শিব, পার্বতী, গণেশ এই সমস্ত দেবতার মন্দির পিছনে রয়েছে। আর এই মন্দিরটার ভিতর দিয়ে যে পাহাড়ের অরিজিনাল ন্যাচারাল জল, সেই জলটা চলে আসে। আর সেই জলই এখানে দেখো এদিকটায় একটা মানে এইভাবে জল সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই জলের মধ্যে প্রচুর মাছ, এটা দেখো কত মাছ। তো এখানে এলেই তোমাদের হাতে ওই ছোলা কিনতে দেবে, তারপর তুমি ছোলা কিনে এভাবে মাছেদের খাওয়াতে পারো, আর তার সাথে পায়রারাও আসবে। তো যাই হোক, মন্দিরটা দেখে বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, যদিও কখনো কম কখনো বেশি, তার মধ্যে আমরা আমাদের কাজ সেরে চলেছি।
আর এই জলটা ন্যাচারাল জল হওয়ার জন্য এই জলটা খুবই স্বচ্ছ, খুবই সুন্দর। এখানকার লোকরা একে পানীয় জল হিসাবে গ্রহণ করে। আর এই জলে কি বলতো অনেক রোগবালাইও সারে। আর একটা তোমাদের এরকম ন্যাচারাল জল দেখিয়েছিলাম, সেটা ছিল তোমার শ্রীনগরের সাইড সিনে চশমা সাহিত্যে এরকম একটা ন্যাচারাল জলের জায়গা ছিল। তো যাই হোক, ওখানে আমরা মিনিট 15-20 সময় কাটিয়ে মন্দির দর্শন করে আবারও আমরা গাড়ির মধ্যে চলে এসেছি। আর আমরা এখন চলছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। রাস্তাগুলো পিছিয়ে যাচ্ছে, চারিদিকে ঘর বাড়িগুলো পিছিয়ে যাচ্ছে। আর আমরা চলছি কেশরের বাগান, আলমন্ড, পেস্তা, তারপর তোমার আখরোট, এই সমস্ত গাছেদের ভিতরের মধ্যে দিয়ে আমরা চলেই যাচ্ছি। তো এই এলাকাটাতে এই সমস্ত গাছ আর আপেলের বাগান বিশেষ করে প্রচুর পরিমাণের হয়। তো একদম এই রাস্তা বরাবর আমরা এখন চলে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আপেলের বাগানের মধ্যে পৌঁছে যাব। যদিও তোমাদেরকে আপেল আমি দেখাতে পারবো না, কেন বলো তো, আপেলগুলো ঠিক অক্টোবর মাসে এলে তোমরা আপেলগুলো দেখতে পাবে। আমরা যেহেতু এপ্রিলে গেছি তাই আমরা আপেল দেখাতে পারবো না। তো এই সময়ে আপেলের অনেক ফুল হয়েছিল, সেগুলো দেখছিলাম। মানে আপেল শেষ হওয়ার পর নতুন করে আবার ফুল এসেছিল, কিছুদিনের মধ্যে আবারও আপেল ধরবে। তো যাই হোক, রাস্তাটা বেশ ভালোই লাগছিলো, সেই জন্য সমস্তটাই ক্যামেরাবন্দি করেছি। আর ভিডিওটা একটু বড় হয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এই যে আমরা চলে এসেছি, এখন গাড়ি আমাদের দাঁড়িয়ে গেছে আপেলের বাগানের মধ্যে। এই যে এগুলো হলো আপেলের বাগান, সমস্তটা অনেক এরিয়া জুড়ে আপেলের বাগান। আর চারিদিকে ঘিরে রয়েছে, ঘেরা আছে, মানে যখন তখন যে কেউ এখানে ঢুকতে পারবে না, সমস্তটা ঘেরা। আর তার মাঝে একটা করে ছোট কুঁড়ে ঘর টাইপের, যার মধ্যে ওরা থাকে। আর এই যে আমরা এখন চলে এসেছি আপেলের যে আপেল জুস বলতে পারো, ওরা ওখানে তোমাদের মিক্সার মেশিনের সাহায্যে করে দেবে আপেলের জুস। আর এই কাগজের একটা করে গ্লাস আমাদের কাছে 50 টাকা করে নিয়েছিল। তো আমরা এখানে এই অরিজিনাল আপেলের বাগানে এসে আপেলের জুসটা বেশ ভালোই লেগেছিলো। আমরা এখানে একটু মানে ওই খাওয়া দাওয়া করেছিলাম আর আপেলের বাগানটা একটু ঘুরে নিয়েছিলাম। দেখো প্রচুর গাছ, আর একদম ঘন সবুজ গাছগুলো। বৃষ্টির জন্য একটু মানে কাদা হয়ে গেছে, ভিতরটায় অত ঢুকতে পারলাম না, সামনের থেকে যতটাই হোক। মানে গাছগুলো খুব লম্বা হয় না, ঠিক এরকম টাইপের। এই যে দেখো গাছের মধ্যে ফুলও হয়ে আছে। তোমরা যদি আপেল দেখতে চাও তাহলে অবশ্যই অক্টোবর মাসে আসবে, তাহলে তোমরা আপেল দেখতে পারবে। আর এই যে লাল কারটা আমাদের জন্য অপেক্ষারত, কতক্ষণ আমরা উঠব, আবার আমাদেরকে নিয়ে গাড়ি চলতে শুরু করবে। তো এই গাড়িটা আমাদেরকে পেহেলগামে পৌঁছে দিয়ে ওখানে এর মানে শেষ। তারপর ওখানে হোটেল, আর ওখান থেকে জম্মু নিয়ে যাওয়া, ওইখানেও ওই আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। কিন্তু তোমাদেরকে আগেই বলে রাখি, যে কোনো টুরিস্টের জায়গায় যাও তুমি, সেখানে একটা রুট অবধি তোমাদেরকে প্যাকেজের গাড়িতে পৌঁছে দেবে, কিন্তু তারপর যে এরিয়াটা থাকে সেটা ওই স্পটের যে টুরিস্ট স্পট তাদের নিজস্ব এলাকা, সেখান থেকে তোমাদের গাড়ি ঘোড়া যে কোনো হোক নিজেদের ব্যবস্থা করে যেতে হয়। সেই এলাকাটার বাইরে টুরিস্টের গাড়ি যাওয়ার কোনো অধিকার নেই। তো আমাদেরও সেরকম, আমরা পেহেলগাঁও যাব, পেহেলগাঁওয়ে হোটেল বুক করা আছে, ওখানে আমরা থাকবো। এই গাড়িটা আমাদের ওখানেই পৌঁছে দিয়ে আসবে। আর তারপর যখন আমরা পেহেলগাঁওয়ের যে টুরিস্ট স্পটগুলো দেখবো, যে ভ্যালিগুলো দেখবো, সেগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে, কারণ ওটা এই প্যাকেজের মধ্যে ছিল না। ওই পেহেলগাঁও অবধি ছিল, একটা মানে জায়গা অবধি থাকবে, তারপর সেখান থেকে আবার সেই রকম মোতাবেক ব্যবস্থা হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, 2 কি 1 এরকম ডিগ্রি তাপমাত্রা, কেননা বৃষ্টি পড়ছিল। আর এখানে লোকদের পোশাকগুলো দেখতে পাচ্ছ কেমন র্যাগ জাতীয়, মানে এদের এরকম করেই সময় কাটে, মানে এদের সারা বছর এইভাবেই ঠান্ডা। এপ্রিল মাসে যখন এইরকম ঠান্ডা, শীতের দিনে আমাদের যখন শীত, তখন না জানি এদের কী অবস্থা হয়। আর বৃষ্টি 12 মাসে, আর এই ঠান্ডা, এর মধ্যে এদের জীবন নির্বাহ করতে হয়। তো যাই হোক, ভূস্বর্গ একদিকে যেমন স্বর্গ দেখতে সুন্দর, কিন্তু তাদের স্থানীয় লোকেদের
তো এখানে সবসময় বসবাস করতে হয়, আমাদের কাছে একদিন খুবই ভালো। ওদের এরকমই অভ্যাস হয়ে গেছে হয়তো। তো ঠান্ডায় একদম কেঁপে যাচ্ছিলাম, প্রচণ্ড ঠান্ডা, গাড়ির মধ্যে কাঁচ লাগিয়েও। আসলে বৃষ্টিটা হওয়ার জন্য ঠান্ডাটা আরও জোরদার হয়ে গেছে। তো আমরা আর পেহেলগামে প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমাদের সঙ্গে আসছে লিডার নদী। তো এই লিডার নদী, এই যে দেখো, এই লিডার নদীটা চলে আসছে পেহেলগাম থেকে। আর এত উঁচু উঁচু ঢেউ খেলাতে খেলাতে এটা পাহাড়ি রাস্তা দিয়ে নেমে আসছে, যেটা দেখতেই সুন্দর। লিডার নদীটা অনেকটাই বড়, বেশ চওড়া, আর এত ভালো লাগছিল রাস্তার ধারে যে কি বলবো, সমস্তটাই ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। তো লিডার নদী পেরিয়েই মানে আর একটু গিয়ে তারপরকেই পেহেলগামের মেন জায়গা, আর সেখানেই আমাদের হোটেল। তো চলো আমার সাথে তোমরাও একটু ঘুরে এসো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। ওই যে লিডার নদী, তার পিছনে রয়েছে পাহাড়, আর পাহাড়ের কোলে রয়েছে বাড়িগুলো। सारा होटल एरिया, होटल एरिया। हाँ, আর সামনে এগিয়ে আসছে দেখো ওই দূরের যে জায়গাটা, এত সুন্দর বাড়িগুলো, তার উপরে পাহাড়, আর পাহাড়ের উপরে যখন সূর্য ওঠে তখন এত সুন্দর লাগে যে এই জায়গাটাকে অনেকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, এশিয়ার মিনি সুইজারল্যান্ড বলা হয়। কেননা এই জায়গাটার অপরূপ দৃশ্য, যেটা সকলেরই মন কাড়ে, সেই জন্যই হয়তো সকলে বলে যে এটা মিনি সুইজারল্যান্ড। আরেকটু আগে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর লাগে। ওই যে উঁচু পাহাড়, তার মধ্যে আজকে বৃষ্টি হওয়ার জন্য একদম কুয়াশার চাদরে ঢেকে গেছে, আর নিচের দিয়ে নেমে আসছে, পাহাড়ি পথে নিচের দিয়ে নেমে আসছে নদীটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন একটা হোটেলে চলে এসেছি, আর আমরা পেহেলগাঁয়ে ছিলাম এক্সেলেন্ট হোটেলে। হোটেলটা ভীষণই সুন্দর ছিল, আর এত ঠান্ডা, বাড়িগুলো কাঠের বানানো যে দেখো। আর হোটেলের বাথরুমে 24 ঘন্টায় গরম জল, কারণ এখানে ঠান্ডা জল, মানে তো শীতের দিনে তো এই জল বরফই হয়ে যাবে, -ডিগ্রি তাপমাত্রায় চলে যায়। এখনই এত ঠান্ডা, বরফ গলা জলের মতোই অবস্থা। তো এরা বিছানা টিছানা সবই ভালো দিয়েছিল, বেশ ঘরগুলোতেও সমস্ত কার্পেট বেছানো ছিল। তো আমরা হোটেলে এসে লাঞ্চ সেরে একটু বিশ্রাম করছিলাম, তারপর আমরা বেরিয়ে পড়বো সাইট সিন দেখার উদ্দেশ্যে। আর আমি একটু বসে বসে অপেক্ষা করছি, বাইরের দৃশ্য দেখছি কখন বৃষ্টি ছাড়ে, কারণ এখানে পৌঁছে অবধি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে একটানা, কখনো ভারী কখনো কম। তো মোটামুটি 3টে নাগাদ একটু বৃষ্টি কমেছে হয়তো চাপটা। তো আমরা দুজনে এখন একটু ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আশেপাশের দৃশ্যগুলো দেখার জন্য। তো আমরা মেন বাজার থেকে প্রায় 200 মিটার পিছিয়ে চলে এসেছি এই জায়গাটা কি আছে দেখার জন্য। তো সবুজে ঘেরা এই জায়গাটা দেখতে আমাদেরকে ভীষণই ভালো লাগছিল। কি বলতো, কোথাও বেড়াতে গিয়ে হোটেলের মধ্যে বন্দি থাকতে একদমই ভালো লাগে না। তোমরা তো আমার আগের ভিডিওগুলোতেও দেখেছো, একটু রেস্ট করা, আর তার বাইরে রেস্ট সেরে নিয়ে আমরা এদিক ওদিক করে ঘুরতে পছন্দ করি। তো ছেলে ঘরের মধ্যে ছিল, আমরা দুজনে একটু বাইরে এলাম যে কেমন দেখি আবহাওয়াটা, আজকে কি কোথাও যাওয়া হবে কি হবে না। কারণ আজ যদি আমরা এই সমস্ত বেতাব ভ্যালি, আরু ভ্যালি, তারপর তোমার চন্দনওয়ারি, এই 3টেই দেখা আছে। আরও অনেক স্পট আছে 5-7টা, কিন্তু আমরা এই 3টে স্পটে দেখব বলে ঠিক করেছি। কিন্তু কপালে কি আদৌ দেখা হবে কিনা সেটা চিন্তা করছি, কারণ এখান থেকে আমাদের কালকে যেতে হবে, কারণ কালকে আমাদের জম্মু যাওয়া, আর তারপর দিনকে পরশু দিনকে জম্মু থেকে আমাদের প্লেনের টিকিট হয়ে আছে, আমাদের দিল্লি ফিরে যেতে হবে। তো আমাদের সেই মোতাবেক কাজ করতে হবে। আর এখন দেখো মানে বৃষ্টিটা একটু ছাড়তে, মেঘটা কেমন একটু ঘন হয়েছে, মানে ঘন ঘন ভাব, একটু উপরটা কেমন কুয়াশাচ্ছন্ন। আর এই জায়গাটাকেই আমাদের এশিয়ার মিনি সুইজারল্যান্ড বলে সকলে অভিহিত করে। এটা আমাদের একদম হোটেলের সামনে, পিছনে রয়েছে আমাদের হোটেল, আর এই জানলার সামনে এই সুন্দর দৃশ্যটা। এই যে আমরা এগুলো দেখার জন্য দুজনে একটু বাইরে এসেছিলাম।
আর এই যে এটা হোটেলের দুতলার জানলা, এখানেই আমরা ছিলাম। ভীষণই সুন্দর। আর ভাড়া বলতে পারবো না, কারণ এই হোটেল, গাড়ি এগুলো সবই আমাদের প্যাকেজের মধ্যে ছিল। তো তোমরা যদি নিজে ব্যবস্থা করে যেতে পারো তো ভালো। আর আমার কাছে যদি জানতে চাও তাহলে আমি বলবো কোথাও বেড়াতে গিয়ে একটু প্যাকেজ নিলে, বাইরে দূরে মানে কাছে পিঠে ঠিক আছে তোমরা নিজেরাই ঠিক করলে, কিন্তু দূরে যেখানে অপরিচিত একদমই জায়গা সেখানে একটু ট্যুরিস্ট নেওয়াই, প্যাকেজ নেওয়াই ভালো। এক্ষেত্রে তোমাকে নিজেকে হয়রানি হতে হয় না, কারণ এখানকার লোকেদের হালচাল, ভাষা সমস্ত কিছুই আলাদা। সেক্ষেত্রে তুমি যদি প্যাকেজ নাও তাহলে তুমি নিশ্চিন্তে বেড়াতে পারবে। তোমাকে হোটেল করা কি কিছু সেই সমস্ত কোনো ঝামেলা পোহাতে হবে না। আর এরা এমনই মানে অবস্থা হবে এখানে এসে, না হলে তোমার হয়তো 2000-3000-এর মধ্যে এই পেহেলগামের হোটেল পেয়ে যাবে, কিন্তু তোমাকে সেখানে 3000-4000 চেয়ে বসবে কি কিছু। যাই হোক, আমাদের এই দিকের এই সমস্যাগুলো পোহাতে হয়নি, যেহেতু আমরা হোটেলটা প্যাকেজের মধ্যে করে নিয়েছিলাম। তো ওই যে দেখো দূরে ওখানে রয়েছে এই পেহেলগামের গাড়ি স্টপেজ, যেমন বাস স্টপেজ থাকে একটা সেরকম ধরনের। আমাদের যেমন বাসের রুট থাকে সেরকম এই পেহেলগামে কারের রুট আছে। সেখানে গিয়ে তোমাদেরকে মানে ওখানে ওই টিকিট কেটে তোমাদেরকে গাড়ি ঠিক করতে হবে 4 চাকা এখানকার সাইট সিন বেড়ানোর জন্য। তো ওখানে প্রায় ওরা যেমন ভাড়া বলবে সেরকম ভাড়া অনুসারে তোমাকে গাড়ি করতে হবে, এটাই ওদের নিয়ম। কারণ ওখানে তুমি নিজে কোনো কার নিয়ে যেতে পারবে না, ওদের এই রুটে গিয়ে তোমাদেরকে গাড়ি ভাড়া করতে হবে। আর ওরা তুমি যেমন পছন্দ গাড়িটা নিতে পারো, কিন্তু ওরা কেমনভাবে নিয়ে যাবে সেটা সম্পূর্ণ ওদের উপর নির্ভর করছে। আর প্রতিটি মানে স্পটে 1 ঘন্টা করে সময় দেবে। তো তোমরা মনে রেখো যে 1 ঘন্টা সময় দেবে, তার মধ্যে তোমরা রুট ঘুরে এসে আবার গাড়িতে বসার চেষ্টা করবে। কেন বলো তো, ওরা যদি আধ ঘন্টা কি 1 ঘন্টা দেরি হয়, সেক্ষেত্রে 1 ঘন্টার ক্ষেত্রে 200 টাকা করে তোমাদের ওই দেরি করার জন্য ভাড়াটা বেশি নেবে, এটা এখানকার নিয়ম। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে একটা ওই টিকিট কাটার মতন ওখানে গাড়ির রুট করেছিলাম, আর আমাদেরকে সেই গাড়িতে করে নিয়ে যাচ্ছে এখন বেতাব ভ্যালি, মানে চন্দনওয়ারি, অ্যারু ভ্যালি, এই সমস্ত ভ্যালিগুলো দেখানোর জন্য। আর পিছন থেকে দেখো গেটের ওই সাইডের সিনারিটা কত সুন্দর। তো আমরা এখন একটু বৃষ্টি ছেড়েছিল, ওই জন্য আমরা এখন এই গাড়ি করে বেরিয়ে পড়েছি ছেলেকে ডেকে নিয়ে। একটু টিপটাপ করে পড়লেও তেমন অসুবিধা হচ্ছিল না। আর এইভাবে যদি না যায় তাহলে পেহেলগাম এসেও আমরা আজকে পেহেলগামের মানে সাইড দেখতে পারবো না, কেননা কালকে যেতেই হবে, গাড়ির কড়াই আছে। আর পরশু দিনকেও আমাদের কাশ্মীর থেকে দিল্লি যেতে হবে। এটাই এখানে যেতে গেলে অবশ্যই বমির ট্যাবলেট খাবে, কারণ এখানটা অনেকটা উঁচুতে উঠতে হয়। হোক না কেন গা গুলানো থাকলে তোমাদের অবশ্যই ওষুধ খাওয়া প্রয়োজন। তো আমরা এখন পৌঁছে গেছি চন্দনবাড়িতে। এতদিনের এত স্বপ্ন আজ আমাদের পূরণ হবে, কারণ আজকে আমরা বেশ কিছুটা বরফ পাবো। তো আমরা কথা বলতে বলতে এখন পৌঁছে গেছি আরু ভ্যালিতে। তো সমস্ত গাড়ি এখানে পার্কিং করা হয়েছে। আমরা উপর থেকে একটু দেখব, ভিতরে অত যাব না, কারণ বৃষ্টি পড়ছিল, কাদাও হয়ে আছে ওই জন্য। আর ড্রাইভার বলল যে তেমন কিছু মানে উপর থেকে যেমন দেখবে, ভিতরে গেলেও মানে তেমন যে কিছু দেখলে ভালো লাগবে, কিন্তু আবহাওয়াটা সেরকম ছিল না, ওই জন্য আর নিচে নেমে যায়নি। তো উপর থেকেই মানে যেটুকু দেখা হয়েছিল সেটাই দেখে নিয়েছিলাম, এই যে পিছনের এই দিকটা। আর তারপর আমরা আবারও চলেছিলাম রাস্তা বরাবর। জায়গাটা ভীষণই সুন্দর লাগছিল, পাহাড়ি পথে যাওয়া। এই জায়গাটা দেখো, এটাও একটা কিছু স্পটের নাম বলছিল, আমি ঠিক বলতে পারলাম না। এখানেও পার্কিং করে দেখাচ্ছিল, দুটো পাহাড়ের মধ্যেখান থেকে একটা নদী বেরিয়ে এসছে। আর এই নদীটা ওই নদীরই একটা শাখা, লিডার নদীর একটা শাখা নদী। এই নদীটা গিয়ে লিডার নদীতে পড়েছে, ওই ড্রাইভার বলছিল, আমরা তো অত কিছু জানতাম না। তো যাই হোক, আবারও আমাদের গাড়ি চললো পাহাড়ি পথ ধরে। বাইরের দৃশ্যগুলো অপূর্ব লাগছিল, মনে হচ্ছিল কোথাও যেন কোনো স্বর্গেই আমরা হয়তো পৌঁছে গেছি। বাড়িঘর আর চারিদিকের মেঘ সমস্ত কিছুই যেন সুন্দর লাগছিল।
আর এখন আমরা পৌঁছে গেছি বেতাব ভ্যালিতে। আসলে এখানে বেতাব সিনেমা শুটিং হয়েছিল, ওই জন্য ওই জায়গাটার নামও বেতাব ভ্যালি। যে একটা গান রয়েছে জব হাম জওয়ান হোগে, ওই সিনেমাটার এখানে শুটিং হয়েছিল এই গানটা, সেই জন্য এই ভ্যালিটারও নাম বেতাব ভ্যালি। তো এখানে এই শুটিংটা করা হয়েছিল। আর নিচে ওই যে দেখছো ছোট্ট ছোট্ট ঘরের মতো রয়েছে, ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম আরু ভ্যালি, তারপর চন্দনওয়াড়ি। ওখানকার স্কুলের বাচ্চারা, যেটা শুনলাম, স্কুলের বাচ্চারা কিংবা ফ্যামিলি নিয়ে আমরা যেমন আমাদের কোনো মানে কোথাও যাই, আমাদের মুর্শিদাবাদে যেমন হাজারদুয়ারি কিংবা কাঠগোড়া যেমন যায়, তেমনই ওদেরও এখানটা একটা টুরিস্ট স্পট। আর ওরা ওখানকার লোকেরা ওখানে আসে, মাঝে মাঝে পিকনিক করে, আর ওরা এখানে বেড়াতে আসে যখন একটু ঠান্ডাটা কমে, তখনই, ঠান্ডার সময় নয়। তো যাই হোক, জায়গাটা দেখতে ভীষণই সুন্দর ছিল চারিদিক থেকে। আর উপরের পাহাড়ের উপরে একটু মাত্র সূর্য বেরিয়েছে, মানে বৃষ্টিটা একটু ছাড়ার পর যখন সূর্যটা বেরোচ্ছে তখন একদম সোনালি বর্ণ, আর ভীষণই সুন্দর। এই যে দেখো, অপূর্ব অপূর্ব লাগছে আমার। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো আমাদের এত কষ্ট যেন মনে হয় এই দৃশ্যগুলো দেখে, আমাদের সত্যি আমাদের চোখের আর মনের শান্তি হয়। তো তোমরা যদি পারো অবশ্যই একবার ঘুরে এসো। ভূস্বর্গ, মানুষ জীবনে তো কত কিছুই না করে, কিন্তু কি বলতো, মনের ইচ্ছা থাকলে অবশ্যই হবে, তোমরাও পারবে। আর এই যে দেখো, উপর থেকে কত নদী, মানে জলের ধারাগুলো নেমে আসছে, এগুলো কখনো বরফ কখনো জল। তো এখন আমরা আবারও চললাম, একটু বেতাব ভ্যালিতে দাঁড়ানোর পর আবারও আমাদের গাড়ি ছুটছে এখন। মানে কি বলতো, ছবিগুলো তুলতে তুলতে এতই ভালো লেগেছিলো যে ছবিগুলো অনেক বেশি তোলা হয়ে গেছে। যেখানে না তুলছি সেখানটায় মনে হচ্ছে এই যা কিছু হয়তো মিস করলাম, ওই জন্য একটু বেশি হয়ে গেছে। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। কেন বলতো, এখানে আজকে আমরা এই পেহেলগাঁয়ে ঘুরবো, তারপরকে রাত্রিবাস করে কালকে আমরা যাব পেহেলগাঁও থেকে জম্মু, আর জম্মু থেকে তারপর দিনকে আমরা যাব দিল্লি। তো সমস্তটা একটা ভিডিওতে করেছি। প্লিজ তোমরা দয়া করে মানে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। দুটো পার্ট করলে হয়তো ভালো হতো, কিন্তু ভিডিওগুলো অনেক বেড়ে যাচ্ছে, এত ভিডিও। আর আমি তো সমস্ত কিছুই দিই, জানো যে আমার কিছু কিছু ডেলি লাইফও থাকে, আর তার সাথে থাকে আমার ছাদ বাগান, আরও যা যা আমার ডেসক্রিপশানে দেখে নিও তোমরা কী কী ভিডিও বানাই। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি চন্দনওয়াড়িতে। তো চন্দনওয়াড়িতে গাড়ি স্ট্যান্ড করে সেখান থেকে কাছে তোমার 50 মিটারের রাস্তা, সেখান থেকে তুমি পায়ে হেঁটেই চলে আসতে পারবে। এখানে কোনো গাড়ি এক্সট্রা কিংবা কোনো ঘোড়া কিছুই লাগে না। আর হ্যাঁ, তোমাদেরকে আগেই বলে রাখি, এখানে এই স্লেজ গাড়িগুলো যেগুলো বরফের মধ্যে যায়, এগুলো ভাড়া নেওয়ার জন্য বলবে, কিন্তু ভাড়া নিয়ে তেমন লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ দেখো, সেরকম কিন্তু অনেক উঁচু, মানে একদম খাড়া উঁচু জায়গাটা নয়, একটু ঢালুই আছে। এটা তোমরা চাইলে নিজেরাই যেতে পারবে। তো তোমাদের ইচ্ছা হলে স্লেজ ভাড়া করতেই পারো, সেটা তোমাদের ব্যাপার। আর আরও একটা কথা বলে রাখি, যে আমাদের তুষার তীর্থ অমরনাথ, ভগবান শিব শম্ভুর জায়গা, সেই অমরনাথ যাত্রা কিন্তু এই চন্দনওয়াড়ির এখান থেকেই শুরু হয়। তো এটা তো খুলে দেয় গ্রীষ্মকালীন সময়ে। তো এমন ভাগ্য তো আমাদের হবে না, তো আমরা এখান থেকেই দেখি, শিবজিকে স্মরণ করে প্রণাম করলাম, কারণ অমরনাথ সবার ভাগে হয় না। তো যাই হোক, তোমাদেরকে এটাই বলে রাখলাম, এই চন্দনওয়াড়ির এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। তো চলো, আমরা এবার একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর এখানে আমাদের ভীষণই আনন্দ হয়েছে। কেন আনন্দ হচ্ছে সেটাও তোমরা দেখে নাও। এত দিন এত কষ্ট করে তারপর একটু বরফ পেয়েছি, মানে বরফের জন্য প্রচুর কষ্ট হয়েছে। আর আজকে বরফ পাওয়ার জন্য, মানে বরফ পাওয়ার জন্য কষ্ট হয়েছে। এতদিন সোনমার্গ, গুলমার্গে তো সব জায়গায় দেখতে পাইওনি কষ্ট করে ঠিকঠাক হয়তো, কিন্তু আজ যেন সমস্ত আশাই আমাদের পূর্ণ হলো। আমরা ইচ্ছা মতো
ইচ্ছা মতো বরফ নিয়ে খেলা, বরফের ওপরে মানে কি বলবো, স্লিপ খাওয়া যায় বলো, সেটাই আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি। আজ আমাদের খুব ভালো লেগেছে। আমাদের কাশ্মীরের আসার মানে সমস্ত কিছু মানে আজকে আমাদের যেন সার্থক হয়েছে। কোনোদিন হয়তো সোনমার্গে গিয়েও পারিনি, গুলমার্গে গিয়ে এত মানে 2 ঘন্টা 3 ঘন্টা করে দাঁড়িয়ে থেকে থেকে বিরক্ত হয়ে শেষ অবধি আমাদের বেড়ানোর এনার্জিটাই চলে গেছিলো। কিন্তু আজ খুব সহজেই আমরা এই এত বরফ পেয়েছিলাম। তো মনে হয় আমার কাছে মনে হয় এই পেহেলগ্রামটা আসাটাই আমার সার্থক লেগেছে, মানে এত বরফের জন্য বলতে চাইছি। তো ভীষণই ভালো লেগেছিলো। আমরা বেশ কিছুক্ষণ প্রায় ঘন্টা মানে 40 মিনিট হবে, ঘন্টাখানেকের কাছাকাছি ঠান্ডায় থাকতে পারছিলাম না, ভীষণ ঠান্ডা। তাও সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা অনেকক্ষণই বরফের মধ্যে কাটিয়েছিলাম। হাত পা কেঁপে যাচ্ছিলো, তবুও আমরা বরফের মধ্যে বেশ কিছুক্ষণ খুব সুন্দরভাবে এনজয় করেছি। এই যে দেখো সাদা বরফে চাই ছবি তোলা, ভিডিও করা, নিজের ইচ্ছা মতো আজকে অনেক কিছু করতে পেরেছি। এত কিছু সোয়েটার 2-3টে করে পরেও যেন কাঁপতে ইচ্ছে করছে, এতটাই ঠান্ডা, হাত পাগুলো আর কাজ করছে না, তবুও বরফ থেকে উঠে আসতেও ইচ্ছা করছে না। তো তোমাদের কাশ্মীরে কোন জিনিসটা বেশি ভালো লাগে সেটা বললো, বরফ না লেকে তোমার জলের মধ্যে ঘোরা, না আপেলের বাগান, না তোমার সাইট সিন, না তোমার ওই যে ফুলগুলো দেখা, টিউলিপ, কোনটা তোমাদের বেশি ভালো লাগে কাশ্মীর গেলে কিংবা কাশ্মীরের জিনিসগুলোর মধ্যে, সেটা তোমরা অবশ্যই জানিও। তো আমার তো সবই ভালো লাগে, আমি ফুল যেমন ভালোবাসি ওটা তো থাকে, ওটা আমার সব সময়। তাছাড়া একদিনের জন্য এই বরফ আর এখানকার এই স্বর্গ অভিরাম দৃশ্য সমস্ত কিছুই যেন আমাকে ভীষণই সুন্দর লাগে সমস্তটুকু নিয়ে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন কোনটা ভালো লাগে। এখন একটু শুয়ে নিচ্ছি বরফের মধ্যে। তো তারপর আমরা ঘুরে চলে এসেছিলাম আমাদের হোটেলের মধ্যে। এই যে এটা আমাদের হোটেল, জানলা থেকে ভিডিও বানাচ্ছি একদম রোডের উপরে। এই হোটেলটা ছিল এক্সেলেন্ট, খুবই ভালো হোটেল আর খুব ভালো ব্যবহার ওদের। আর পাশে অনেক খাওয়ার হোটেল রয়েছে, তো খাওয়াটাও আজ আমাদের নিজেদের পয়সাতেই ছিল। তো ওখান থেকে আমরা খাবার খেয়েছিলাম, মানে দুপুরে লাঞ্চে ভাত ছিল আর রাত্রেবেলায় ছিল ইডলি। তো এখানের অনেক বড় বড় দেয় মশলা ইডলি, 120 টাকা করে প্লেট নিয়েছিল, একটা সবজি আর ওইটা। আর ওখানে কিন্তু তুমি মিষ্টি খুঁজতে যেও না, কারণ ওখানে মিষ্টি পাবে না। যদিও একটা জায়গায় খুঁজে রসগোল্লা পেয়েছিলাম, কিন্তু রসগোল্লাটা আদৌ কী দিয়ে তৈরি, ছানা তো নেই, কী ছিল আমি জানি না, বলতে পারবো না, একদমই বাজে। তো তারপর রাত্রিবাসের পর আমরা বেরিয়ে পড়েছিলাম জম্মুর উদ্দেশ্যে। তো এই যে দেখো ভিডিওটা ওখানে প্রথম থেকে করিনি, কারণ অনেকটা সকালে আমরা বেরিয়েছিলাম, আমাদের গাড়ি প্রায় 6:30টার সময় ছেড়ে দিয়েছিল। আর এই যে আমরা এখন টানেলের মধ্যে দিয়ে চলছি। এই টানেলটা নাম হলো শ্যামাপ্রসাদ নামে, কি শ্যামাপ্রসাদ চৌধুরীর নামে, মানে একজন বাঙালির নামে। আর এই টানেলটা দীর্ঘ ছিল প্রায় 9 কিলোমিটার। তো এই টানেলের মধ্যে দিয়ে যাওয়াতে আমাদের যাওয়ারও অনেক সুবিধা হয়েছিল। আর পেহেলগাঁও থেকে জম্মু দূরত্বটা কম নয়, প্রায় 250 কিলোমিটার, যেটা যেতে টাইম লাগবে যদিও। আর এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল রোডের উপর দিয়ে এই টানেলটা রয়েছে। আর এই রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তোমরা যদি যাও তাহলে কিন্তু অনেকটা সকালে বেরিয়ে পড়বে। আমাদের গাড়ি খুব সকালে 6টার আগেই বেরিয়ে গিয়েছিল, আর সেই জন্য সকালে অতটা ভিডিও বানাতে পারিনি। তো ওই রাস্তা দিয়ে আমরা চলে এসেছি। এই টানেলগুলো থাকাতে অনেকটাই সুবিধা হয়েছে, না হলে এই রাস্তা আসতে সারাদিন 12 ঘন্টার টাইম লেগে যেত। তো আমরা এখন জম্মুর উদ্দেশ্যে জম্মু পৌঁছে গেছি। ভিডিওগুলো অত আর করিনি, কারণ এমনিতেই অনেক বড় হয়ে গেছে, মানে কেটে কেটে করেছি। তো জম্মুর কথাগুলো তোমাদেরকে বলতে বলতে সেটাতে আবার ফিরে আসি। আর হ্যাঁ,
বৃষ্টি পড়লে কিন্তু এখানে গাড়িগুলো দাঁড়িয়ে যায় একদম ষাট ধরে, যেহেতু এটা ন্যাশনাল রোড। এখানে প্রচণ্ড ভিড় হয়, অনেক বড় বড় লরি গাড়ি সমস্ত থাকে। বৃষ্টির সময় ধস নামে, সমস্ত কিছুই কিন্তু এখানে বিপদ আপদ আছে। তাই এই রাস্তায় যাওয়ার সময় তোমরা সাথে ওষুধ, কিছু খাবার পানীয় সমস্ত কিছু নিয়ে নিও, না হলে সমস্যা হতে পারে। কারণ এখানে মানে রাস্তাতে যদি জাম ধরে যায় কিংবা বৃষ্টি পড়ে ধস নামে, সেক্ষেত্রে তোমাদের একটা দিনও গাড়ির মধ্যে কাটাতে হতে পারে। যদিও আমাদের সেরকম সমস্যা হয়নি, আশা করছি তোমাদেরও হবে না, কিন্তু সাবধানতার মানে কি বলবো শেষ নেই। তো যাই হোক, আমরা ওখান থেকে পৌঁছে গিয়েছিলাম জম্মুতে। তারপর জম্মুতে প্রায় পৌঁছতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, বেলা 1:30-2 হয়ে গিয়েছিলো। তো তারপর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম, আর তারপর আমরা বিকালের দিকে চলে গিয়েছিলাম। খেয়ে দিয়ে রেস্ট করার আগে আমরা যাওয়ার পরে ওখান থেকে প্রথমে বৈষ্ণবী মাতা যাওয়ার জন্য তোমরা জিপটা কেটে নেবে। মেন রোডে যেখানে ট্যুরিস্টের গাড়িগুলো দাঁড়ায় সেখানে পার্চি আছে, ওটা তোমরা করে নেবে, কারণ ওটা তোমাদের ওখানে যাওয়ার জন্য যে সরকারি সংস্থা, আর ওটা তোমাদেরকে একটা এর মধ্যে দেবে, সেটা তোমাদের গলার মধ্যে ঝুলিয়ে তারপর রাস্তায় বেরোতে হবে। এই যে ছেলে নিয়েছে। তো আমরা ওখানে ভিডিও করিনি, কারণ ওখানে বৈষ্ণবী মাতা মন্দিরে মোবাইল নিয়ে যাওয়া যায় না। ওই যে ওখানে দেখো অর্ধকুমারী মাঝে রয়েছে একটা মন্দিরের মতন। তো এখান থেকে অর্ধকুমারী 11 কিলোমিটার, আর অর্ধকুমারী থেকে বৈষ্ণবী মাতা 6 কিলোমিটার টোটাল এই রাস্তাটা। আর এই পাহাড়ি পথে দেখো লাইটিং হয়ে আছে, ওইভাবে এঁকে বেঁকে রাস্তা। পুরো রাস্তাটা তোমরা চাইলে ঘোরা যেতে পারো, কিন্তু ঘোরাতে গেলেও অর্ধকুমারী অবধি যাবে। তারপর সেখান থেকে আবার ব্যাটারি চালিত কার। তো আমরা পুরোটা হেঁটেই গিয়েছিলাম, কারণ এখানে সুবিধাটা যদিও ছিল, কিন্তু কি বলতো, এটা আমাদের হোটেল ছিল, এখানে সুবিধা অনেকটাই ছিল, কিন্তু আমরা হেঁটে গিয়েছিলাম, দেখেছিলাম পারবো কিনা। তো কিছু অসুবিধা হয়নি, আমরা চলে গিয়েছিলাম রাত্রি, মানে ওই জম্মুতে পৌঁছানোর পর আমরা রাত্রে জম্মুতে মানে এসে একটু রেস্ট করে নিয়েছিলাম, মোটামুটি 2টো থেকে সন্ধ্যে 7:30 অবধি। তারপর ওখানে আমরা হালকা কিছু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম রাত্রি 9টার সময় আমরা বৈষ্ণবী মাতার উদ্দেশ্যে। তো আমাদের ওখানে বৈষ্ণবী মাতা পৌঁছাতে 9:30 থেকে ভোরবেলায় 4:30 আমরা পৌঁছেছিলাম। রাস্তার মধ্যে কোনো অসুবিধা হয়নি, ওখানে সমস্ত ব্যবস্থা ছিল, ছবি তোলা থেকে শুরু করে যেমন সমস্ত খাদ্য পানীয়, ওষুধ, আর তার সাথে ম্যাসাজেরও ব্যবস্থা ছিল। তোমরা চাইলে শরীর খারাপ করলে ওখানে তোমরা সমস্ত পরিষেবা পাবে, আর চাইলে তোমরা ঘোড়া করে যেতে পারো কিংবা ওই ব্যাটারি চালিত কারও নিতে পারো, যে কোনো সুবিধাই নিতে পারো, অসুবিধা হবে না। তারপর দিনকে আমরা একটা দিন পুরো রেস্ট করেছিলাম, আর রাত্রি অবধি এসে একটা করে প্যারাসিটামল খেয়ে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর জম্মুতে আর একটা কথা বলে রাখি, তোমরা জম্মুতে কিন্তু নিরামিষ খাবার খাবে, ওখানে কোনো কিছু আমিষ জাতীয় খাবার নিয়ে প্রবেশ করতে দেয় না। ওখানে এতটাই পাহারা যে ওখানে তোমার সমস্ত ব্যাগ খুলে খুলে চেক করে দেখবে কোথায় কি আছে না আছে তোমার, আর ওখানে কোনো আমিষ জাতীয় খাবারের ব্যবস্থা নেই, খাবার নিয়ে ঢুকতে অবধি দেয় না। তো যাই হোক, ওখানকার নিয়ম তোমাকে মানতেই হবে। তারপর রাত্রি ওখানে কাটিয়ে পুজো টুজো দিয়ে এসে বৈষ্ণবী মাতায় পুজো দেওয়া বলতে ওই আর কি দর্শন, অনেক লাইন, অনেক কষ্ট করে আমাদের দেখা হয়েছিল। ওখানে ভিডিও করতে পারিনি, কারণ মোবাইল নিয়ে গেলে হয়তো যাত্রাপথে রাস্তার ভিডিওটা করা হতো, কিন্তু একটা জায়গায় গিয়ে জমা দিতে হয় মন্দির ঢোকার আগে, আর সেখানে বিশাল লাইন হয়। তো ওখানে সময় নষ্ট করে মোবাইল জমা নেওয়ার ক্ষেত্রে অনেক সময় নষ্ট হবে। এমনিতে ওখানে জুতো, বেল্ট, তোমার চামড়ার জিনিস নিয়েই যাওয়া যাবে না, মানি ব্যাগ কিংবা বেল্ট কোনো কিছু ওখানে দেয় না নিয়ে যেতে, মোবাইল। তো সমস্ত কিছুগুলো আমরা বাড়িতে রেখে গিয়েছিলাম, আর জুতোগুলো রাখার জন্য অনেকক্ষণ ধরে মানে টাইম নষ্ট হয়েছিল, আর সেই জন্য আমরা এগুলো রেখে গেছিলাম। এই জিনিসগুলো রাখলে আরও টাইম লাগতো, টাইম নষ্ট করতে আমরা চাইনি। তো আমরা ওখানে দর্শন করে তারপরকে আমরা চলে এসেছিলাম। ওখানে রাস্তাতেই কিছু খাবার দাবার আমরা খেয়ে মোটামুটি ওখানে আমরা দর্শন করেছিলাম। তারপর 4:30 থেকে 6:30 7টা পর্যন্ত আমাদের দর্শন করতে সময় লেগেছিলো লাইন দিয়ে, সব জায়গাতেই লাইনের ভিড়। তাও ওই টাইমটা একটু ভিড় কম ছিল, ভোরের দিকটায় আমরা 5টার দিক করে দেখেছিলাম মন্দির। তারপর আমরা চলে এসেছিলাম, তারপর আমরা হাঁটতে শুরু করেছিলাম, আর মোটামুটি 11:30 12টার সময় আমরা পৌঁছে গেছিলাম, কারণ নিচে নামতে অতটা টাইম লাগে না, উঠতে যতটা কষ্ট হয়।
তো ওখানে হেলিকপ্টারেরও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে হেলিকপ্টারে করেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা হেঁটেই গিয়েছিলাম, দেখতে চেয়েছিলাম যে যেতে পারি কি না। তো মায়ের কৃপায় আমরা ঠিক পৌঁছে গিয়েছিলাম। আর ওখান থেকে এসে খেয়ে দিয়ে টানা রেস্ট। আর তারপর দিন আমরা দেখতে পেলে কথা বলতে বলতে সমস্ত ভিডিও চলে গেল। আমরা জম্মু স্টেশনে এসেছিলাম, আর জম্মু থেকে আমাদের প্লেনে করে আমরা এখন চলছি দিল্লির উদ্দেশ্যে। তো দিল্লিতে নেমে আমরা দিল্লিতে 2 দিন থাকবো। আর দিল্লি থেকে আমরা আগ্রা যাব, কারণ একদিন পর আমাদের দিল্লি থেকে ট্রেনের রাজধানীর টিকিট কাটা ছিল। তারপর আমরা ওখান থেকে আগ্রা গিয়ে সেখানকার ছবি আরও যা দেখেছি দিল্লির সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখো। আর এতক্ষণ ধরে যে তোমরা আমার ভিডিও দেখলে, আমার এত কথা শুনলে, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে কি বলো তো, তোমাদের জন্যই আমার এই ভিডিও বানানো। আর তোমরা যদি দেখো তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। মানে তোমরা পাশে আছো বলেই আমি এতটা এগোতে পেরেছি। তো দেখো আমাদের প্লেনটা আস্তে আস্তে নিচের থেকে উপরে উঠে গেল, আর এখন মেঘের মধ্যে দিয়ে চলছে। প্লেনের দৃশ্যটাও খুব ভালো লেগেছিল, আর সেটাও ক্যামেরাবন্দি করেছিলাম। যদিও প্রথম দিন একটু দেখিয়েছি, কিন্তু আবারও এখানকার ভিডিওটাও আবার আসার দিনকেও একটু করা হয়েছিল। আর এখন একটু একটু করে আমাদের প্লেন নামছে দিল্লিতে। ইন্ডিগোতে করে গিয়েছিলাম, আবার ইন্ডিগোতে আমরা এখন ফিরে আসছি। ইন্ডিগো প্লেনের মধ্যেই আমরা যাতায়াত করেছিলাম। আর এই যে দেখো যমুনা নদীটা কত সুন্দর ভালো লাগছে দেখতে উপর থেকে। দিল্লির এয়ারপোর্টটা, ন্যাশনাল এয়ারপোর্টটা বিশাল এরিয়া, বোধহয় 6 থেকে 7টা টার্মিনাল রয়েছে। আমাদের টার্মিনাল নম্বর 3 ছিল, আমাদের প্লেনের যে ল্যান্ডিংয়ের জায়গা সেটা ছিল টার্মিনাল 3। তো অনেক বড় এয়ারপোর্টের জায়গাটা, বিশাল এরিয়া। আর এখন আমাদের প্লেন নিচে ল্যান্ড করে গেছে। আমরা এবার একটা বাসের মাধ্যমে চলে যাব এয়ারপোর্টের ভিতরে। এই এরিয়াটা বিশাল বড়, মনে হয় 6 থেকে 7টা মতো টার্মিনাল রয়েছে। তো আমাদের 3 নম্বর টার্মিনালে আমরা নেমে গেছি এখন। আর একটা গাড়ি আমাদেরকে দিয়েছে, সেই গাড়ির মধ্যে করে আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে। এই গাড়িটার মধ্যেই আমরা চলে যাচ্ছি এখন ভিতরে। আর আমরা এখন দিল্লিতে পৌঁছে গেছি। আর দিল্লি থেকে আবার আমরা চলে যাব শেয়ার হোস্টেলে। পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে ফিরে আসবো। এখন আসি, নমস্কার।